জয়া দেবীর দুই ছেলে অখিলেশ এবং সুমিত আর দুই বৌমা মধু ও চুমকি। বড় বউ মধু খুবই মিশুকে এবং চটপটে ধরনের মেয়ে ছিল। সে সারা বাড়ির সমস্ত কাজ প্রায় একা হাতেই করত, কিন্তু তার মধ্যে কোনোদিনও এ নিয়ে কোনো বিরক্তি ছিল না। অন্যদিকে চুমকি একদিকে যেমন ফাঁকিবাজ ছিল, অন্যদিকে সবসময় বড় জায়ের খুঁত বার করার জন্য সুযোগ খুঁজত। বড় জায়ের উপরে রাগের তার একটাই কারণ, বাড়ির সবাই তার উপরেই নির্ভরশীল এবং তাকেই বেশি গুরুত্ব দেয়। দুই বইয়ের এই দুই রকম মনোভাব তাদের শাশুড়ি এবং স্বামীরা খুব ভালো করেই জানতো, কিন্তু কেউ কখনো এসব নিয়ে কোনো কথা বলতো না। এমনই একদিন জয়া দেবী তার দুই বৌমার কাছে এসে বলেন, বৌমা, পরশুদিন আমি ট্রিপে যাচ্ছি। ট্রিপটা না মোট 1 সপ্তাহের। আরে বাহ, ট্রিপ? কোথায় যাচ্ছেন মা? উত্তরাখণ্ড। আর আমার সঙ্গে আমার দুই ছেলেও যাবে। তোমরা দুজন মিলে বাড়িটা সামলে নেবে তো? কিন্তু মা, আমি তো বলেছিলাম যে এই সপ্তাহে আমি বাপের বাড়ি যাব, আপনি ভুলে গেলেন? আরে না না, ভুলিনি। ঠিক আছে, তুমি বাপের বাড়ি চলে যাও, 1 সপ্তাহ কাটিয়ে এসো। আর ছোট বৌমা, তুমি বাড়ি সামলে নিও, কেমন? এটা কি কথা হলো মা? সবাই বেড়াতে যাবে আর আমি এখানে বসে বসে বাড়ি সামলাবো? হ্যাঁ, এটা তো ভালো কথা। একা একা থাকবে, যা পারে করবে, বেশ তো ভালোই লাগবে। সারাদিন এনজয় করবে, কেউ কিচ্ছু বলার নেই। না, এভাবে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। তাহলে তুমিও তোমার বাপের বাড়ি চলে যাও। আমার বাপের বাড়ি এত দূরে, যেতেই তো 2 দিন সময় লাগে। সেখানে আমি 1 সপ্তাহের জন্য যাব না, গেলে মাসখানেক তো থাকবোই। এটা অবশ্য ঠিক কথা। তাহলে এক কাজ করো, তুমি বড় বৌমার সঙ্গে ওর বাপের বাড়ি গিয়ে কয়েকদিন ঘুরে এসো। বিয়ের পর তো মনে হয় একবার 1 ঘন্টার জন্যই গিয়েছিলে। কয়েকদিন গিয়ে ঘুরে এসো, ভালো লাগবে। না না, এটা কেমন দেখায় না? শুধু শুধু দিদির বাপের বাড়ি কি আমি 1 সপ্তাহ থাকবো? ওদের তো খারাপ লাগবে নাকি? আমি কারোর কাছে বোঝা হতে চাই না। আরে চুমকি, শুধু শুধু এত সব কথা বলছো কেন? চলো না, বেশ মজা হবে। মা, দাদা ওরা সবাই খুব খুশি হবে। আমি এক্ষুনি মাকে ফোন করে বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি আর কি বলবো। এতদিন পর একটা ভালো সুযোগ পেলাম। দিদি বড্ড নিজের সুনাম করতে ব্যস্ত থাকে, আমাকে নিজের বাপের বাড়ি নিয়ে গিয়ে না সবার কাছে বড় হতে চাইছে। আমিও দেখবো কত ধানে কত চাল। দিদি, তুমি এই ঝুঁকিটা না নিলেই পারতে। পরের দিন জয়া দেবী তার এবং তার 2 ছেলের কাপড় প্যাক করার দায়িত্ব চুমকিকে দেয়। রাস্তায় খাওয়ার জন্য মধু সবার জন্য বিভিন্ন রকমের মিষ্টি, ভাজা, রুটি, পরোটা ইত্যাদি তৈরি করে এবং মাঝে মাঝে সে নিজের বাপের বাড়ি যাওয়ার ব্যাগগুলো গোছাতে থাকে। ব্যাগ গোছানো হয়ে গেলে মধু আবার রান্নাঘরে চলে যায়। চুমকি চুপি চুপি মধুর ব্যাগের কাছে যায় আর বলে, দেখি তো দিদি ব্যাগে এত বেশি কি কি ভরে নিয়েছে। ব্যাগ খুলে সে দেখে ড্রাই ফ্রুট, মিষ্টি, গিফট, খেলনা এসব দেখতে পায়। আরেকটি ব্যাগের মধ্যে বেশ অনেক টাকাও ছিল। সে চালাকি করে অর্ধেকের বেশি জিনিসপত্র ব্যাগ থেকে বার করে নেয় এবং তার বদলে খালি প্যাকেট ভরে দেয়। এমন সময় বাইরের কেউ আসার শব্দ হয়। তাড়াহুড়ো করে চুমকি সমস্ত জিনিস একটি ব্যাগের মধ্যে পুরে রাখে। পরের দিনে জয়া দেবী এবং তার 2 ছেলে তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। ঘন্টা 2 পর চুমকি এবং মধুও মধুর বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে মা, দাদা, বৌদি এবং ভাই জিমিনিকে দেখে মধুর তো আনন্দের সীমা ছিল না। আরে তোমরা সবাই কেমন আছো? মা, কতদিন পর তোমাকে দেখছি বলো। 2 মাস হয়ে গেল। দাদা, তুই তো আরো মোটা হয়ে গেছিস রে। আর এই যে বৌদি, তুমি কাজ করে করে আরো কালো হয়ে যাও, বুঝলে? 2 দিন পরে তোমাকে সবাই কাজের মেয়েই বলবে। কই গো আমার মিনি সোনা, এসে তো দেখি। আরে বাবা, কেউ আমাকেও তো ইন্টারভিউ করাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মা, দাদা, এই দেখো, এটা আমার ছোট চা। তোমরা ওকে অনেকদিন আগে দেখেছিলে, তাও তো কয়েক মুহূর্তের জন্য। মার দাদাকে তো তুমি দেখেছো চুমকি। আর এটা হলো আমাদের বাড়ির কাজের মানুষ। আমার দাদা মেয়েটাকে না খাটিয়ে খাটিয়ে কালো করে দিয়েছে। ওর জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। আমার কথা শুনলে আজ ওর কত ভালো বাড়িতে বিয়ে হতে পারতো জানো। মধুর কথা শুনে তার দাদা, বৌদি, মা সবাই হেসে ফেলে। এভাবেই মধু সবার সঙ্গে হাসি মজা করতে থাকে। এই সবকিছু দেখে চুমকি মনে মনে হিংসা করে আর বলে, এখানেও শ্বশুরবাড়ির মতো নাটক দেখাচ্ছে। মনের মধ্যে তো হিংসা রয়েছে, অথচ দেখো এমন ভাবে হাসাহাসি করছে যেন বৌদিকে কত ভালোবাসে। ঠিক এমন সময় মধুর মা শিখা দেবী বলেন, চুমকি, মা ভেতরে এসো। এই মেয়ে তো বক বক করেই সারাদিন সবার মাথা খাবে। এখন তুমি হাত মুখ ধুয়ে নাও। বৌমা, চুমকি কি খেতে দাও মা। হ্যাঁ মা, দিচ্ছি। মধু, তুমি হাত মুখ ধুয়ে নাও, একসঙ্গে খাবার দিয়ে দিচ্ছি। আরে না না বৌদি, এখন আমার একটুও খিদে নেই।
আগে আমি সবার সঙ্গে জমিয়ে গল্প করব, তারপর খাবো। তুমি বরং চুমকিকে খেতে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, খিদে পেলে একটু চেয়ে নেবেন কেমন? এই বলে মনিকা রান্নাঘরে চলে যায়। মধু তার মায়ের ঘরে গিয়ে গল্প জুড়ে দেয়। এদিকে চুমকি হাত মুখ ধোয়ার পর রান্নাঘরে যায় এবং মনিকাকে বলে, বৌদি কি করছো? আরে বাবা, এত সবকিছু করার কি দরকার ছিল বৌদি? আমরা তো বাড়িরই মানুষ, শুধু লুচি আর আলুর দম করলেই তো হতো। অবশ্যই তোমরা বাড়ির মানুষ, কিন্তু এতদিন পর এসেছো, শুধু শুধু কি আর খেতে দিতে পারি বলো? আর মধু তো এসব খাবার খুব পছন্দ। হালুয়া পায়েস এখানে এলে তো আমি প্রত্যেক বাড়ি ওকে করে দিই। খেয়ে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ বৌদি, খুব টেস্টি হয়েছে। আচ্ছা তুমি এখন কি দুপুরে রান্না করছো? একা একা এত সবকিছু রান্না করতে পারবে? এখানে তো দেখছি অনেক সবজি কাটা, আবার মাছ, মাংস, ডিম। বাবা দাঁড়াও, আমি তোমার সঙ্গে হেল্প করি। আরে না না, হেল্প করার কি আছে? তুমি কয়েকদিনের জন্য এখানে বেড়াতে এসেছো, কোনো কাজে হাত দিতে হবে না তোমাকে। দেখো মধু তো মায়ের সঙ্গে গল্প করছে, তুমিও যাও না, গিয়ে ওদের সাথে একটু গল্প করো। বৌদি একটা কথা বলছি, খারাপ ভাবে নেবে না কেমন? আমি যখনই আমার বাপের বাড়িতে যাই না, সবসময় চেষ্টা করি যাতে কারোর কষ্ট না হয়, কারণ সবাই তো মানুষ বলো। একজনের মাথায় এত চাপ দিলে হয় নাকি? একটু আধটু হেল্প করলে কি এমন যায় আসে? খাওয়া দাওয়া করে তো অনেক সময় থাকে, তখন না হয় গল্প করলেই হয়। আরে না না, ও সব কোনো ব্যাপার নয়। মেয়েরা এতদিন পর বাপের বাড়িতে আসে, শ্বশুর বাড়িতেও কাজ করবে, এখানে এসেও কাজ করবে, এটা হয় নাকি? বাপের বাড়ি আসার মজাই তো হলো বসে বসে গল্প করা আর খাওয়া। সেটা তো ঠিক বৌদি, কিন্তু বাড়িতে যদি কাজের লোক থাকতো, কেউ হেল্প করার থাকতো, তখন এটা মানে যায়। একজন মানুষ কাজ করে যাবে আর বাকিরা বসে বসে আড্ডা দেবে, এটা সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, তুমি কিছু মনে করো না, আমি কিন্তু কারোর ব্যাপারে বলছি না, ঠিক আছে? ব্যাপারটা আমার খারাপ লাগছে তাই আমি বললাম। এই বলে চুমকি সেখান থেকে চলে যায়। কথাটা মনিকার একটু খারাপ লাগছিল। এতদিন তার মনে এসব কথা কোনোদিনও আসেনি। এমন সময় তার স্বামী প্রীতম সেখানে আসে আর বলে, মনিকা, চুমকি তোমাকে কি বলছিল? কই তেমন কিছু না তো, কি রান্না করছিস সেটাই জিজ্ঞাসা করছে। দেখো, আমি কিন্তু সবই শুনেছি। ও মধুর ব্যাপারেই বলছিল না? সত্যি করে বলো, আমার বোন এখানে আসে, কাজ করে না, সেটা তোমার খারাপ লাগে? দেখো, চুমকি আমাদের বাড়ির ব্যাপারে কিছু জানে না, তাই এসব ও বলছে। আমি যখন এখানে বিয়ে হয়ে এসেছিলাম, তখন মধু অনেক ছোট ছিল। আমি মধুকে আমার ছোট বোনের মতো ভালোবাসি। আজ আমার বোন যদি এ বাড়িতে দুদিনের জন্য বেড়াতে আসে, আমি কি তাকে দিয়ে কাজ করাবো? সেটা তো আমি জানি, কিন্তু চুমকি জানে না তাই ও এসব বলছে, এতে আমি ওর দোষ দেখছি না। কিন্তু তুমি জেনে শুনে কেন এসব কথা বলছো বলো তো? সেটাই তো আমার মাথায় আসছে না। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার বোনকে নিজের বোন মনে করো, আর ওর আশা নিয়ে তোমার কোনো আপত্তি নেই, ঠিক বলছি? একদম ঠিক বলেছো। এবার যাও তো, আমার অনেক কাজ আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় বিরক্ত করো না। ওকে, যা হুকুম হয় তাই করব। বিকেলবেলা চুমকি শিখা দেবীর কাছে যায় এবং মিছিমিছি তার পা টেপার বাহানা করে। আরে আন্টি, আপনার পা তো ফুলে আছে, আপনার নিশ্চয়ই বাত আছে। জানেন তো, এই পূর্ণিমার অমাবস্যার তিথিতে ব্যথা করবেই। আমার মায়েরও তো আছে। হ্যাঁ, আমি এসব খুব ভালো করেই জানি। কই দেখি, একটু গরম তেল দিয়ে আপনার পাটা মালিশ করে দিই, আরাম লাগবে বুঝলেন? মা, তুমি সত্যিই খুব ভালো। আমি তো প্রথম প্রথম ভাবতাম তুমি কম কথা বলো, কিন্তু এখন দেখছি তুমি তো খুব মিশুকে আর সরল মনের। তো তুমি বারবার আমাকে আন্টি বলছো কেন? আমি তো তোমারও মা, আমায় মা বলেই ডাকবে কেমন? ঠিক আছে মা, আমি এখন থেকে আপনাকে মা বলেই ডাকবো। আচ্ছা, আপনার মনটা কি একটু খারাপ খারাপ লাগছে? কিছু হয়েছে নাকি? না, আসলে এইবারে মধু যে কয়েকটা গিফট এনেছে, সবগুলোতে না কিছু একটু ডিফেক্ট। বৌমার শাড়িটা বেশ সুন্দর দেখতে ছিল, কিন্তু খুলে দেখি তাতে একটা বড় কাটা। এখন ওকে যদি এই শাড়িটা দিই তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে, ভাবে কাটা শাড়ি দিয়েছে। আর যদি না দিই তাহলে ভাববে যে ননদ এতদিন পরে এলো আর কোনো গিফটই আনলো না। এ বাবা, দিদি কি ভালো করে দেখে গিফটগুলো নেয়নি নাকি? আচ্ছা, সবগুলো যখন ডিফেক্ট বলছেন, তাহলে কি দিদি সেল থেকে এসব কিনেছে? কারণ সেলের সময় না দিদি অনেক কাপড় চোপড় কিনেছিল, তার মধ্যে থেকে এগুলো দেয়নি তো। যদি এসব করে তাহলে কিন্তু খুবই খারাপ। দাদার বেতন তো বেশ ভালোই, তাছাড়া বাপের বাড়ির লোকজনকে কি সেলের জিনিসপত্র দেওয়া যায়? কি জানি ও কি করেছে। তারপরে মিষ্টিও এত কম, আর মাত্র এক প্যাকেট ড্রাই ফ্রুট। এই অল্প জিনিসপত্র আশেপাশের লোকজনকে দেওয়া যাবে বলো? আমাদের এখানে আবার একটু দেওয়া নেওয়া চল আছে, না দিলে আবার লোক খারাপ বলে। মা, আমার কিন্তু না এটা খুবই খারাপ লাগছে। আমি যখন বাপের বাড়ি যাই 2 কেজি 3 কেজি করে ড্রাই ফ্রুট নিয়ে যাই। আরে বাবা, বাপের বাড়িতে তো মান সম্মানের কথা ভাবতে হবে নাকি?
চুমকি এভাবে শিখা দেবীর মনে আরো খারাপ লাগা যোগ করতে থাকে। এতে করে তার মন আরো ভার হয়ে যায়। এভাবেই সে বাড়ির প্রত্যেকটা সদস্যকে মধুর বিরুদ্ধে কিছু না কিছু বলে মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করে। 6 দিনের মাথায় চুমকির শাশুড়ি তাকে ফোন করে। হ্যালো ছোট বৌমা, কি খবর গো? দুজনে এমন বেড়াচ্ছ যে আমাদেরকে তো ফোন করার সময়ও নেই তোমাদের। কই মা, কি আর এমন বেড়াচ্ছি? আমার তো বাড়ি যাওয়ার জন্য মন খারাপ হয়ে উঠেছে। এখানে আমার একদম ভালো লাগছে না। আরে ভালো লাগছে না কেন? কি হয়েছে বলো আমাকে। কি আর হবে, যে জন্য আমি এখানে আসতে চাইছিলাম না সেটাই হয়েছে। দিদি তো সারাক্ষণ তার মায়ের সঙ্গে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে কি যে আলোচনা করে তা উপরওয়ালাই জানে। সেখানে তো আমার কোনো এন্ট্রিই নেই। আমি তো সারা দিন ডাইনিং রুমে বসে বসে কাটাই। মাঝে মাঝে মনিকা বৌদি এসে গোমরা মুখে রান্না করে আর খাবার দিয়ে চলে যায়। কেউ ভালো করে তো আমার সাথে কথাও বলে না। ওরা এরকম আচরণ করছে? এদিকে তো সবসময় দেখায় যে আমাদের বাড়ির লোকজনকে ওরা খুব ভালোবাসে, ওদের মন খুব উদার। আর আজ আমার ছোট বৌমা কয়েকদিনের জন্য বেড়াতে গেছে আর তখনই ওদের আসল রূপ বেরিয়ে গেল। ও সব কিছু দেখায় মা। যখন আপনি সত্যি সত্যি ওদের সঙ্গে থাকতে আসবেন তখন বুঝবেন যে কেমন মানুষ ওরা। আচ্ছা, আপনারা কালকে ওখান থেকে বেরোচ্ছেন তো? দুপুরেই পৌঁছে যাবেন নিশ্চয়ই। আমরাও সময় মতন এখান থেকে বেরিয়ে পড়বো। আমার তো এখানে একটুও ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে বৌমা, আর 2 দিন কোনো রকমে থেকে যাও, তারপরে চলে এসো। ফোন রেখে চুমকি মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ সে একদিক থেকে মধুর বাপের বাড়ির লোকজনকে সবার সামনে তার বিরুদ্ধে উস্কানি দিয়েছিল, অন্যদিকে শাশুড়িকে প্রায় কাবু করেই এনেছিল। এসব ভেবে তার খুবই ভালো লাগছিল। পরের দিন সন্ধ্যাবেলা দরজায় কলিং বেল বাজার শব্দ হয়। চমকে গিয়ে দরজা খোলে এবং ভূতের মতো চমকে ওঠে, কারণ সামনেই তার শাশুড়ি এবং তার ভাসুর আর তার স্বামী দাঁড়িয়েছিল। আরে তোমরা কোথা থেকে আসছো? মানে তোমরা তো বলে আসোনি যে এখানে আসবে বলে। আরে বাবা, এতে এত চমকে ওঠার কি আছে? তোমার এখন মন খারাপ লাগছিল, তাই আমরা ভাবলাম সবাই মিলে এখন এখান থেকে হয়ে তারপর বাড়ি ফিরবো। বলো, ঠিক করিনি? এমন সময় মধুর বাপের বাড়ির সবাই সেখানে এসে হাজির হয় এবং বলে, এ কি আপনারা? কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আসুন আসুন, ভেতরে আসুন। কই গো বৌমা, তাড়াতাড়ি ওনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করো। মা, আপনি কেমন আছেন? দেখে তো মনে হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছেন। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি বাথরুমে গরম জল দিচ্ছি। চটপট গিয়ে স্নানটা সেরে নিন, আর আমি সবার জন্য চা আর পকোড়া করে নিয়ে আসছি। মধু এবং তার বৌদি দুজনে মিলে রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দেয়। এদিকে চুমকি সুযোগ খোঁজে কিভাবে তার শাশুড়িকে তার বড় জায়ের বিরুদ্ধে কান ভরবে। শিখা দেবী স্নান করতে গেলে চুমকি বাথরুমের বাইরে তার জন্য অপেক্ষা করে। শাশুড়ি বেরিয়ে এলে সে বলে, মা, আপনারা এখানে এসেছেন, খুব ভালো করেছেন। এবার নিজের চোখে দেখুন আপনার বড় বৌমার কীর্তি। ওখানে সবার সামনে কিভাবে থাকে, আর এখানে তার আসল রূপ কি। হ্যাঁ হ্যাঁ, দেখবো। আগে আমাকে একটু আরাম করতে দাও। আচ্ছা, বড় বৌমা কোথায়? সে তো মনে হয় রান্নাঘরে সবার জন্য খাবার তৈরি করছে, আর সঙ্গে তো মনিকাও আছে। তা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তুমিও গিয়ে ওদেরকে একটু সাহায্য করো। হ্যাঁ, মানে আমি যাচ্ছি, এই তো যাচ্ছি। যাচ্ছি কি করছো? যাও। খাওয়া দাওয়া সারা হয়ে গেলে জয়া দেবী তার ব্যাগ নিয়ে ডাইনিং রুমে যান এবং সবাইকে ডেকে ব্যাগ খুলে এক এক করে অনেক ড্রাই ফ্রুট, শুকনো খাবার এবং গিফট বার করেন। এইসব তিনি শিখা দেবীর হাতে দিয়ে বলেন, দিদি, একটা বড় ভুল হয়ে গেছে। আসলে আমরা আর বৌমারা না একই দিনে বাড়ি থেকে বেরিয়েছি। ব্যাগ প্যাক করার সময় না এই সমস্ত জিনিসপত্র আমার ব্যাগের মধ্যে চলে গিয়েছিল। বুঝতেই তো পারছেন তাড়াহুড়োর কাজ। বেড়াতে গিয়ে যখন আমি এসব দেখতে পাই, আমার তো মাথায় হাত। আসলে ছোট বৌমা না বুঝতে না পেরেই আমার ব্যাগে এগুলো ভরে দিয়েছে। কিন্তু মা, এগুলো তো আমার ব্যাগের মধ্যেই ছিল, আপনার ব্যাগে গেল কি করে? যাই হোক, আমার তো খুবই খারাপ লাগছিল। মাকেও তো কিছু বলতে পারছিলাম না, আর আপনাদেরকেও ফোন করে কিছু বলতে পারছিলাম না। যাক, এখন এগুলো ফিরে পেয়ে বেশ ভালো লাগছে। আরে বাবা, আমিও তো জানি আমার মেয়ে কখনোই এত কম জিনিসপত্র আনে না। তাছাড়া তার শাশুড়ি কখনোই তাকে এই অল্প জিনিস দিয়ে বাপের বাড়ি পাঠাবে না। সবই ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে। হ্যাঁ দিদি, ভুল বোঝাবুঝি তো হয়েইছে, তবে বাড়িতে গিয়ে সেগুলো ঠিক করতে হবে। কি বলো ছোট বৌমা? পাশে দাঁড়িয়ে চুমকির তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আসলে তার শাশুড়ি যে তার সমস্ত প্ল্যান জানতে পেরে গেছে এটা সে বুঝে যায়। আসলে শুধু জয়া দেবী না, বাকি সবাই এটা বুঝতে পেরে গিয়েছিল যে সবকিছু চুমকিরই করা। সে তার কৃতকর্মের জন্য খুবই লজ্জিত হয়
এবং তখনই সবার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। সবাই চুমকিকে ক্ষমা করে। এরপর থেকে চুমকি আর তার বড় জায়ের হিংসা করত না। অদিতি দেবী একটু খিটখিটে ধরনের মহিলা ছিলেন। তিনি ভোরে উঠে পূজা পাঠ করে বাগানে ঘুরে বেড়াতেন। ঘোরাফেরা শেষ হয়ে গেলে চা খেতেন। তার খুব আশা ছিল সকালবেলা তার বৌমা তাকে চা করে দেবে, কিন্তু দেখা যায় তার দুই বৌমা বিয়ের পর বেশ বেলা করেই ঘুম থেকে ওঠে। এ বিষয়ে তিনি খুবই বিরক্ত। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে অদিতি দেবী তার দুই বৌমা পূজা ও রচনাকে ডেকে তোলেন এবং বলেন, বড় বৌমা, ছোট বৌমা, তোমরা এখনো ঘুমাচ্ছ? আর কতক্ষণ ঘুমাবে বলো তো? এতক্ষণে তো পাড়ায় সমস্ত বাড়িতে রান্না বান্না শেষ হয়ে গেছে, আর তোমাদের তো দেখছি এখনো ঘুমই ছাড়ছে না। আসলে অদিতি দেবীর দুই ছেলে চঞ্চল এবং আকাশ। 2 মাস আগেই তার দুই ছেলের বিয়ে হয়েছে। বড় বউ পূজা একটি ধনী বাড়ির মেয়ে। সে তার বাবার বাড়ি থেকে বিয়ের সময় অনেক কিছু জিনিসপত্র এনেছে। অপরদিকে ছোট বৌমা রচনা একটি গরিব বাড়ির মেয়ে। আকাশ রচনাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাই সে কোনো রকমের পণ নেয়নি। এই নিয়ে অদিতি দেবীর মনে মনে একটু রাগও ছিল, যদিও তিনি ছেলেদের সামনে এ ব্যাপারে কিছুই বলতেন না। অদিতি দেবীর ডাক শুনে রচনা তখন বিছানা থেকে উঠে পড়ে এবং তার কাছে গিয়ে বলে, মা, আসলে আমি বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে। একবার ঘুম ছেড়েছিল, তখন চারিদিকে অন্ধকার ছিল বলে ভাবলাম একটু পরে উঠবো, আর অমনি চোখ লেগে গেল। এখন দেখি কত বেলা হয়ে গেছে। থাক থাক, আর অত বাহানা করতে হবে না তোমাকে। আমি কতদিন আর এই ঘর সংসারের দায়িত্ব নিয়ে থাকবো বলো তো দেখি? সামনে পূজা পার্বণ আসছে, তোমাদের তো দেখি এ ব্যাপারে কোনো হেলদোলই নেই। বড় বৌমা না হয় বড় লোক বাড়ির মেয়ে, ও এসব অত জানে না, তা বলে তুমিও কিছু জানো না? নাকি পাশাপাশি বাস আর দেখা দেখি চাষ হচ্ছে? মা, এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, আর বুঝে কাজ নেই। বড় বৌমা তো তাও অনেক কাজ করে, ও খুব চালাক আর স্মার্ট। তুমি তো দেখছি কোনো কাজেরই নয় বাপু। এমন সময় অদিতি দেবীর বড় বৌমা পূজা ঘুম থেকে উঠে আসে এবং বলে, মা, আপনি ডাকছিলেন? কি হয়েছে বলুন। আচ্ছা, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? কেন হচ্ছে তা একটু পাড়া ঘুরে এলেই বুঝতে পারবে বৌমা। বেলা কত হলো তা কোনো খেয়াল আছে? বলি, সামনে যে উৎসব আসছে সেসব কোনো ধারণা আছে? নাকি বাবার বাড়িতে শুধু খেয়ে পরে আর ঘুমিয়েই সময় কাটিয়েছো? ওহ মা, এর মধ্যে বাবার বাড়িকে টেনে আনার কি দরকার বলুন তো? কি হয়েছে সেটা বলবেন তো? এভাবে ধাঁধাই কথা বললে কিভাবে বুঝবো বলুন তো? হ্যাঁ, আমার কপালটাই তো খারাপ। আমার বৌমারা তো আমার কথাই বুঝতে পারে না, তাহলে আর কাজ করবে কি করে? এতদিন ধরে তো আমি সবকিছু করে আসছি, এখন আমার বাড়িতে 2টো বউ হয়েছে, তাই তারাই সবকিছু করবে। ও, তাহলে এই কথা? তাই এটা তো আগেই বলবেন। আমাকে কি কি করতে হবে আপনি বলে দিন, আমি সবকিছু করে রাখবো। আসলে পূজা ছিল খুবই চালাক। অদিতি দেবী তাকে কোনো কাজ বলে সে নিজেরা করতে পারলে অন্য লোকজনকে দিয়ে সেই কাজ করিয়ে নিজের নাম করে চালিয়ে নিত। অন্যদিকে রচনা একটু বোকা ধরনের মেয়ে ছিল। সে কিছু না পারলে ঘাবড়ে যেত এবং সেটি দেখে সবাই বুঝতে পারত। এরপর অদিতি দেবী তাদেরকে বলেন, শোনো বৌমা, সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে প্রায় 50 জন খাবে, তাই সেদিনে তুমি পুলি পিঠে, হালুয়া আর তিল পিটুলি করে রাখবে। আর ছোট বৌমা, তুমি দুধ পিঠে, সর পিঠে আর তিলের নাড়ু করে রাখবে। ব্যাস, এটুকু? ঠিক আছে, আমার কোনো সমস্যা হবে না। আমি সবার জন্য পরিমাণ মতো সবকিছু অ্যারেঞ্জ করে রাখবো। আরে আরে দাঁড়াও, এইটুকু না, বাড়ির ঘরদোর তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সমস্ত ময়লা জামা কাপড়, পর্দা, বিছানার চাদর সবকিছু কেচে পরিষ্কার করতে হবে যে। আর বাজার থেকে সংক্রান্তির পুজোর সবকিছু জিনিসপত্র কিনে আনতে হবে। তাই বড় বৌমা, তুমি ঘরের। এমন সময় পূজা মনে ভাবে, আমি যদি বাইরে যাই তাহলে আমাকে বাড়ির এত কিছু কাজ করতে হবে না। এইসব কাজ ছোটকে দিয়েই করাবো, ও এইসব কাজ করুক, আমি বরং বাইরে টুকিটাকি কেনাকাটা সব করে নেব। অদিতি দেবীর কথা শেষ হওয়ার আগেই পূজা বলে ওঠে, হ্যাঁ মা, আমি ঘরে সমস্ত জিনিসপত্র কিনে আনবো, আপনি একদম চিন্তা করবেন না। আপনি দেখবেন আমি সবকিছু গুছিয়ে টুচিয়ে একেবারে কিনে নিয়ে আসবো, কোনো কিছুই মিস হবে না। এই পূজা, তুই বরং ঘরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নগুলো করিস কেমন? ঘরে বসে বসে কাজ করবি, বেশ আরামেই থাকবি। আমার কত কষ্ট, এই ঠান্ডায় বাইরে গিয়ে দোকানে গিয়ে বাজার করতে হবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। যাও, এখন গিয়ে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দাও, তারপর আমার কাছ থেকে লিস্ট নিয়ে বাজারে চলে যেও। রান্নাবান্না হয়ে যাওয়ার পর পূজা বাজারে চলে যায়। এদিকে রচনা বাড়ি পরিষ্কার, ঝাঁটা দেওয়া, ঠান্ডা জলে কাপড় কাচা এসব করতে থাকে। এত শীতে তার খুবই কাঁপুনি দেয়, কিন্তু তার কিছু করারও ছিল না। তার স্নান করে খেতে সন্ধ্যা হয়ে যায়। সে একাই সারা বাড়ি ঝকঝক করে পরিষ্কার করে। অন্যদিকে পূজা বাজারে গিয়ে একটি রেস্টুরেন্ট দেখে এবং মনে মনে বলে,
বাহ, কতদিন পর চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। আগে পেট পুড়ে খাওয়া দাওয়া করে নি, তারপর শপিং করা যাবে। খাওয়া দাওয়ার পর পূজা একটি হোটেলে গিয়ে মকর সংক্রান্তির জন্য পিঠে এবং অন্যান্য খাবার দাবারের অর্ডার দিয়ে আসে। এরপর কেনাকাটা সেরে সে বাড়ি ফিরে আসে। এদিকে রাতে খাবার পর রচনা শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে সে কিভাবে এত কিছু রান্না করবে, কারণ রান্না বান্নার কাজ সে কিছুই জানতো না। পরের দিন সকালে সে অদিতি দেবীর কাছে যায় এবং বলে, মা, কাল রান্নার জন্য কিছু সরঞ্জাম লাগবে, আর হ্যাঁ, তার জন্য আমাকে কিছু টাকা পয়সা দিন। আর আমি ভাবছিলাম আসার সময় বাবার সঙ্গে একটু দেখা করে আসবো, অনেকদিন হয়ে গেল তো বাবার সঙ্গে দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, কাল তুমি অনেক কাজ করেছো, তাই আমি তোমাকে আজ ওখানে যেতে দিচ্ছি। আর হ্যাঁ, এই নাও, এই টাকা নিয়ে যাও, যা কিছু কেনাকাটা করে নিয়ে আসবে। শোনো, বাবার বাড়িতে গিয়ে যেন আবার বেশি দেরি করে ফিরো না, তাড়াতাড়ি ফিরে আসবে, কাল অনেক কাজ আছে। হ্যাঁ মা, আমি দেরি করব না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এমন সময় পূজা সেখানে আসে এবং বলে, মা, আপনি ওকে বললেন ও নাকি এত কাজ করেছে। ও যদি কাজ করে থাকে তাহলে আমি কি কাজ করিনি? আমি তো কাল সারাদিন হেঁটে হেঁটে এত কিছু বাজার করে আনলাম, সারাদিন না খেয়ে বাড়ির জন্য কেনাকাটা করলাম, আর আপনি শুধু ওর কষ্টটাই দেখলেন। আরে আরে, আমি কি সে কথা বললাম? তোমরা দুজনেই পরিশ্রম করেছো, একা ছোট বৌমা তো কখনো এত কাজ করেনি, সেজন্যই ওকে উৎসাহ দেওয়ার জন্য এসব বললাম। তবে আসল কাজ তো তুমিই করেছো, এভাবে দোকান বাজার করে আনা এটা কি চারটিখানি ব্যাপার নাকি? অদিতি দেবীর কথা শুনে পূজার মুখে হাসি ফোটে। এরপর রচনা সেখান থেকে বেরিয়ে যায়। বাজারে কেনাকাটার পর সে তার বাবার কাছে যায়। তাকে দেখে তার বাবা রজত বাবু বলেন, আরে মা, তুই ভালো আছিস তো? হঠাৎ করে এইভাবে, কোনো সমস্যা নাকি? বাবা, মা নেই বলে আমি অন্যান্য মেয়েদের মতো রান্না বান্না শিখতে পারিনি, কিন্তু তুমি তো রান্না পারো। তুমি আমাকে ভালো করে রান্না বান্না শেখাওনি কেন বলো তো? আজ আমি রান্না বান্না পারলে এখন এখানে ছুটে আসতে হতো নাকি আমাকে? কেন মা, কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? আসলে বাবা, কালকের পূজার দায়িত্ব মা আমাদেরকে দিয়েছেন, আর তার জন্য আমাকে পিঠে নাড়ু এসব তৈরি করতে হবে, কিন্তু আমি তো এসব কিছুই পারি না। রচনা মা, তোমার শাশুড়ি তোমাকে রান্নার দায়িত্ব দিয়েছে, এ তো খুব ভালো কথা। এতে মন খারাপ করার কি আছে? তুমিও পরিশ্রম করে তাকে দেখিয়ে দাও, তুমিও বাড়ির যোগ্য বৌমা। বাবা, আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করছি, এসব রান্না বান্না আমি তো কিছুই জানি না। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না জানো। রচনার কথা শুনে রজত বাবু হেসে ওঠেন এবং বলেন, দাঁড়াও মা, আমি তোমাকে একটা কাজের জিনিস দিই। এটা কি বাবা? এটা দিয়ে কি হবে? এই নাও মা, তোমার মায়ের ডায়েরি। তোমার মা তোমার দিদিমার কাছ থেকে রান্নার সমস্ত পদ্ধতি ডায়েরিতে লিখে রেখেছে। এটা নিয়ে যাও, এটা তোমার কাজে লাগবে। এতে সবকিছু রান্নার নিয়ম কানুন বলা আছে। ডায়েরিটা হাতে নিয়ে রচনার চোখে জল চলে আসে। এরপর সে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে রচনা সেই ডায়েরি দেখে পিঠে নাড়ু এসব বানানোর প্রক্রিয়া ভালো করে দেখে নেয়। এরপর সেই রাতে সে সবকিছু রেডি করে ঘুমাতে যায়। পরের দিন ভোরবেলা উঠে সে রান্নাঘরে যায় এবং রান্নাবান্না শুরু করে। এদিকে 8টা বাজতে না বাজতেই তার সমস্ত কিছু রান্নাবান্না শেষ হয়ে যায়, কিন্তু তখনও পূজার ঘুম ভাঙে না। রান্না শেষ করে সে পূজার ঘরে যায় এবং তাকে ডেকে তুলে বলে, দিদি, ও দিদি, তাড়াতাড়ি ওঠো, দেখো 8টা বেজে গেছে, লোকজন এক্ষুনি চলে আসবে। উফ, কি হলো বলতো? এত সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলতে এসেছিস কেন রে? তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? মা জানতে পারলে না খুব রাগ করবেন। তাড়াতাড়ি ওঠো, চলো রান্না বসাবে। এই, এখান থেকে যা তো, বেশি গিন্নিপনা করতে হবে না তোকে। আমাকে ডাকতে এসেছে, রান্না করবে, চলো। তুই নিজেরটা দেখ, আমি আমারটা বুঝে নেব। এভাবেই পূজা রাগ করে রচনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আত্মীয় স্বজন আসা শুরু হয়ে যায়। রচনা তার সমস্ত খাবার দাবার টেবিলে সাজিয়ে রাখে। এদিকে পূজা রান্না রেডিমেড পিঠে এবং অন্যান্য খাবার টেবিলে সাজাতে শুরু করে। সেগুলো দেখতে বেশ আকর্ষণীয় ছিল। খাবার দেখে তাদের জেঠিমা মিতা দেবী বলেন, আরে বাহ অদিতি, তোর বৌমারা তো দেখছি দারুণ সব রান্না বান্না করেছে, আর এই পিঠেগুলো তো দেখতে খুবই সুন্দর হয়েছে। সত্যি তোর বৌমারা তো অনেক কাজের। হ্যাঁ দিদি, আমার বৌমারা অনেক কাজের, ওরাই সমস্ত কিছু আয়োজন করেছে। বিশেষ করে আমার বড় বৌমা, ওর কাজ তো একেবারে নিখুঁত। ওর হাতে তৈরি পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেয়ে দেখো, তারপর বলবে কেমন। এরপর মিতা দেবী এবং বাকিরা পূজার রান্না সেই পিঠেপুলি খায়। খাওয়ার পর তাদের জ্যাঠামশাই পুলকবাবু বলেন, আরে এ কি, পিঠের স্বাদ তো পুরো মনোহরের দোকানের মতো। বৌমা, তুমি কি পিঠেগুলো ওখান থেকে কিনে এনেছো নাকি? না না দাদা, আমার বৌমা নিজের হাতে এগুলো তৈরি করেছে। না,
কোথাও মনে হচ্ছে তোমার ভুল হচ্ছে। মোহনের হাতের পিঠে আমি বহুবার খেয়েছি। এই তো পিঠের পিছনে তো দোকানের স্ট্যাম্পও মারা আছে দেখছি। এই বলে তিনি অদিতি দেবীদেরকে সেই পিঠে তুলে দেখান। এরপর তারা রচনার হাতে তৈরি নাড়ু খান। নাড়ু খেয়ে পুলকবাবু খুবই খুশি হয়ে যান এবং বলেন, বাহ বাহ, নাড়ুটা তো বেশ ভালো হয়েছে। পুরো আমার মায়ের হাতের নাড়ু মনে হচ্ছে। মিতা, তোমার মনে আছে বিয়ের পর মা তোমাকে এইরকম নাড়ু বানানো শিখিয়েছিল? তুমি তো মায়ের হাতের স্বাদ আনতে পারোনি, কিন্তু ছোট বৌমা রান্নার হাতের স্বাদ আমাকে আগের কথা মনে করিয়ে দিচ্ছে। এরপর অদিতি দেবী এবং মিতা দেবী সেই নাড়ু খান এবং তাদেরকেও নাড়ু খুব ভালো লাগে। সবাই তার প্রশংসা করে। কিছুক্ষণ পর আত্মীয় স্বজনরা যে যার বাড়িতে চলে যায়। এরপর অদিতি দেবী পূজাকে বলেন, বড় বৌমা, আমি তোমাকে এই বাড়ির মান সম্মানের ভার দিয়েছিলাম। তোমাকে বলেছিলাম যেন সবকিছু ঠিকঠাক হয়, আর তুমি আমার ভরসার এই দাম দিলে। আজ আত্মীয় স্বজনদের কাছে আমার মাথা নত করে দিয়েছো তুমি। ছোট বৌমা ছিল বলে কোনো রকমের মান সম্মানটা বাঁচাতে পেরেছি। মা আমাকে ক্ষমা করে দিন। আমি অহংকারের জন্য সবসময় রচনাকে ছোট করেছি, আর ওকে নিচু দেখানোর জন্যই দোকান থেকে এসব কিনে এনেছিলাম। আমি ভেবেছিলাম ও কিছু রান্না করতে পারবে না। তুমি ছোট বৌমাকে নিচু দেখাতে গিয়ে নিজে কতটা নিচে নেমে গেছো সেটা দেখতে পেয়েছো? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এরকম একটা কাণ্ড ঘটাবে। পূজা তার ভুল বুঝতে পারে এবং কান্নাকাটি করতে থাকে। এমন সময় রচনা তার কাছে এসে বলে, দিদি তুমি এভাবে কান্নাকাটি করো না প্লিজ। তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো তখন আর কান্না কিসের? সবকিছু ভুলে যাও। এবার থেকে আমরা দুজনে মিলেমিশে সব দায়িত্ব গ্রহণ করব। দেখবে এরকম ভুল আর হবে না। রচনা, তুই আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু সত্যি বলতে তুই বড় দিদিদের মতো আমাকে ভরসা দিস। আমায় ক্ষমা করে দে বোন। আমি তোকে সব সময় অনেক ছোট বড় কথা বলি, অসম্মান করি। দয়া করে তুই সেসব মনে রাখিস না বোন। এই বলে পূজা আবার কান্নাকাটি শুরু করে। রচনা তার কাছে এগিয়ে আসে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর থেকে পূজা আর রচনা দু যা মিলেমিশে থাকতে শুরু করে। রচনা তার মায়ের ডায়েরি দেখে রান্না বান্না করত এবং রচনাকে দেখে পূজাও সমস্ত কিছু শিখে নেয়। ধীরে ধীরে তারা বাড়ির সমস্ত দায়িত্ব নিতে শিখে যায়। এরপর অদিতি দেবীও নিশ্চিন্ত হয়ে সমস্ত দায়িত্ব তার দুই বৌমার হাতে দিয়ে আনন্দে থাকতে শুরু করেন।